এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নৃশংস হত্যার বর্ণনা দিলেন ডিবি প্রধান। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য ও হত্যাকারীদের প্রায় সবকিছুই চিহ্নিত, শুধু ঘোষণা দেওয়া বাকি আছে। আরো কিছুটা সুনিশ্চিত হয়ে খুব শিগগিরই ঘোষণা করা হবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাতায় এমন এসব কথা বলেন তিনি। ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এখানে সিরিয়াসলি কাজ করছে। আমাদের কোন টিম ভারতে যাবে কিনা প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা। তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতীয় গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবে। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করবো। আমাদের এখানে মামলা করছে তার মেয়ে, তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব এই মানে সত্যিকারের ঘটনাটা, মোটিভটা উদ্ধার করতে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুন রশিদ বলেছেন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যায় পরিকল্পনা হয় 2-3 মাস আগে থেকেই। গতকাল রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের হারুন রশিদ বলেন, বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজর আসবে না বলেই অপরাধীরা কলকাতা বেছে নেয়। ডিবি প্রধান জানান, হত্যাকারীরা লাশ গুমের জন্য হাড্ডি থেকে মাংস আলাদা করে পৃথক পৃথক ট্রলিতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। মাংস নিয়ে যাওয়ার সময় যাতে কেউ আটকালেও বুঝতে না পারে, সেজন্য মাংসের সঙ্গে মশলা মিশিয়ে খাবার উপযোগী মাংসের মতো বানানো হয়। ভারতীয় পুলিশ গাড়ির চালককে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশে আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে নিহত ঝিনাইদহ 4 আসনের এমপি অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। তিনি বলেন, আওয়ামী লীগে অপরাধীদের কোনো ছাই নেই। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ক্রিয়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগ সম্পাদক অভিযোগ করেন, 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের কেন নিরাপদে বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ দিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ইতিহাস নিয়ে বারবার মিথ্যাচার করছে বিএনপি। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট 33টি অ্যাকাউন্ট জব্দ থাকবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসমা জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার 83টি দলীয় সম্পদ জব্দের আদেশ দেন। সম্প্রতি দেশের এক জাতীয় দৈনিকে দাবি করা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক আইজিপি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু প্রসঙ্গ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরনিদ্রায় শায়িত হলেন। জন্মস্থান
মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হয় এই মহান নেতাকে। এর আগে গতকাল সকালে খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানায় সর্বস্তরের মানুষ। বুধবার তেহরানে 50 দেশের 68 জন উচ্চ পদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান, সিরিয়া, তুর্কমেনিস্তানের জাতীয় নেতা সহ বিশিষ্টজনেরা। ওই দিন সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাইসে তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এবার ভিন্ন প্রসঙ্গ। রূপায়ণ সিটি উত্তরাতে জুয়েলারি মেলার আয়োজন করেছে এই খাতের সর্ববৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। দুটি ভিন্ন ভিন্ন খাতে যেহেতু প্রতিষ্ঠান দুটি নেতৃত্ব দিয়ে আসছে, ফলে এই মেলা তাদের গ্রাহকদের বাড়তি সুবিধা দিবে বলে জানান প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবাসন খাতে নেতৃত্বদানকারী রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠান রূপায়ণ সিটির প্রকল্প দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটিতে 4 দিন ব্যাপী জুয়েলারি মেলার আয়োজন করেছে এই খাতের সর্ববৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। রূপায়ণ সিটি উত্তরায় 23 তারিখ থেকে শুরু হওয়া 4 দিন ব্যাপী এই জুয়েলারি মেলায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ডায়মন্ড ওয়ার্ল্ড যেমন ফ্যাশন জগতে ইনোভেশন নিয়ে এসেছে, লাইফস্টাইলে একটা নতুন ধারা নিয়ে এসেছে, এবং আজকে ডায়মন্ডের ব্যবহারটাকে আমাদের নারীদের মাঝে যেভাবে সমাদৃত করেছে, ঠিক সেমভাবে রূপায়ণ সিটি যে রিয়েল এস্টেট লিভিং স্ট্যান্ডার্ডে যে ইনোভেশন নিয়ে এসেছে, এই ধরনের কনসেপ্ট নিয়ে এসেছে, গেটেড কমিউনিটি নিয়ে এসেছে। আমি মনে করি রিয়েল এস্টেট জগতে যেমন আমরা ইনোভেশন নিয়ে খুব প্রাউড ফিল করি যে নাম্বার 1, সো ফ্যাশন জগতে ডায়মন্ড ওয়ার্ল্ডও তাকে আমার মনে হয় তারাও খুব গর্ববোধ করে, এবং অ্যাজ এ বাংলাদেশি আমরাও গর্ববোধ করি যে ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের ফ্যাশন জগতে একটা ট্রেডমার্ক। মূলত এই জুয়েলারি ফেস্টের উদ্দেশ্যটি হচ্ছে এই অঞ্চলের যেসব ক্রেতা আমাদের আছে, এই ক্রেতাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই আন্তর্জাতিক মানের জুয়েলারি যাতে হচ্ছে আমরা এখানে শোকেসিং করতে পারি, আন্তর্জাতিক মানের জুয়েলারি আমরা এখানে বিক্রয় করতে পারি এবং প্রদর্শন করতে পারি। মূলত এই উদ্দেশ্যেই আমরা আজ থেকে এই উৎসবটি শুরু করেছি। এই উৎসবটি চলবে আগামী 26শে মে পর্যন্ত। দুটি প্রতিষ্ঠানের ক্রেতাদের মেলবন্ধনে এই মেলা জমে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে ফার্স্ট মেগা গেটেড কমিউনিটি হচ্ছে এটি রূপায়ণ সিটি উত্তরা। তার আবার ভিতরে আমরা যেখানে ভেন্যুটি করেছি এটা রূপায়ণ স্কাই ভিলা। স্কাই ভিলাটা আরও মোর দ্যান প্রিমিয়াম। তো যেহেতু ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের একটি প্রিমিয়াম জুয়েলারি ব্র্যান্ড, আমরাও আসলে খুঁজে নিয়েছি একটি প্রিমিয়াম রিয়েল এস্টেট ব্র্যান্ডকে, যাতে আমরা দুটো ব্র্যান্ড একত্রে কো ব্র্যান্ডিং করে আমরা শোকেজিং করতে পারি। এটা সবাই জানে। সো আজকে আমার মনে হয় এটাই একটা যাত্রা শুরু হয়েছে একটা ইভেন্ট দিয়ে। ভবিষ্যতে এই ধরনের আরও এক্সিবিশন হবে এবং আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডকে ওয়েলকাম জানাবো। আরও ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এই সিটিতে স্কাইভিলা লাউঞ্জে বা অন্যান্য জায়গায় এরকম তাদের ব্র্যান্ডকে তারা এখানে প্রমোট করতে পারে। মেলায় গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের সাথে গিফট ভাউচার ও আকর্ষণীয় পুরস্কার রয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। থাকছে সারা বাংলা প্রসঙ্গ। বাগেরহাটের রামপালে একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক প্রসূতি নারী। অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ সহ নানা অভিযোগ রয়েছে ওই ক্লিনিকের বিরুদ্ধে। বারবার ভুল চিকিৎসায় রোগীরা ক্ষতিগ্রস্ত হলেও জরিমানা দিয়েই পার পেয়ে যান ওই ক্লিনিকের স্বত্বাধিকারী সেকেন্দার আলী। সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। চিকিৎসার নামে অপচিকিৎসা যেন থামছেই না বাগেরহাটের রামপালে। যেখানে সেখানে প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে মানহীন বহু ক্লিনিক, যেখানে ভুল চিকিৎসায় আর্থিক ক্ষতির পাশাপাশি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রোগীরা। উপজেলার হুড়কা সানবান্দু গ্রামের কিঙ্কর মণ্ডলের স্ত্রী চুমকি মণ্ডলকে ফয়লাহাটের ল্যাবন ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই নারী। এক পর্যায়ে অস্ত্রোপচারের স্থানে বিশাল ক্ষতের সৃষ্টি হয়ে পুরো সেলাই ফেটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন তিনি। প্রায় 3-4 সেলাই আগলায় গেছে। আগলায় গেলে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারে ফোন দিলাম। ফোন দিয়ে ডাক্তার বলতেছে যে ও কিছু না, মানে হসপিটালে ফোন দিছে আর কি, ও কিছু না, ও জায়গা আপনি মলম মাখাই দেন, সমস্যা নেই। 2-3 মাস আমি বুক দিছি এরকম ভাবে। ল্যাবন ক্লিনিকের কর্ণধার মোহাম্মদ সেকান্দার আলীকে বিষয়টি অবগত করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এর আগে ওই প্রতিষ্ঠানে ভুল চিকিৎসায় নবজাতক হারিয়েছেন মানিকনগরের আলমগীর শেখ ও তানিয়া বেগম দম্পতি। এছাড়া নানান অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। ওই 7 দিন পরে সেলাইটা কাটবার পরে আমরা আমার জামাইটি দেখাই দিয়ে আমি বাড়ি আনিয়ে দেখি কি যে ওই সেলাইটা সব পেকে গেছে। ডাক্তাররা বৈঠক করে তারপরে কাছে যে ওই ফুসফুসিটা বড় ঠিক নাক দিয়ে আনবে 1 মাস, আর এই দ্রুত সিজার করার পরেই তো ফুসফুসি আমি মানে গড়ায় গেছে, এই বুক গড়ায় গেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে সঠিক চিকিৎসা দেওয়ার দাবি হাসপাতাল মালিকের। আমাদের এখানে থাকা অবস্থায় রোগী খুবই ভালো এবং সুস্থ ছিল। বাসায় যাওয়ার পরে ওখানে কি অবস্থা করছে সেটা আমাদেরকে অবগত করে নাই। এদিকে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে লিখিত অভিযোগ পেয়েছেন। শিগগিরই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের কাছে লিখিত অভিযোগ এখনো আসেনি। লিখিত অভিযোগ আসলে আমরা যাচাই বাছাই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সেবার নামে প্রতারণাকারী এমন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি সচেতন মহলের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সিলেটের গোয়াইনঘাটে হার্টের ছিদ্র সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় মৃত্যুর পথযাত্রী 3 বছর বয়সী ফাহিম উপজেলার পশ্চিম লাখেরপাড় এলাকার দিনমজুর আব্দুল মালিকের ছেলে। স্বজনরা জানায়, আব্দুল মালিকের কোনো জমিজমা না থাকায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে সংসার চলে অতি কষ্টে। কয়েক মাস আগে ছেলে ফাহিম অসুস্থ হলে ভর্তি করা হয় জেলা হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, ফাহিমের হার্টের ছিদ্র রয়েছে, তার চিকিৎসা করাতে দরকার 4 থেকে 5 লাখ টাকা। এমন অবস্থায় নিরুপায় ফাহিমের পরিবার। কুড়িগ্রামের চিলমারিতে বালবাড়ি হাট ভাষার বিটা এলাকায় সন্ত্রাসী হামলা ও এসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করে এলাকার কয়েকশত নারী ও পুরুষ। মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিকট সন্ত্রাসী হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানান। গাইবান্ধায় শাহিনা আক্তারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন এলাকাবাসী। গাইবান্ধার সুন্দরগঞ্জ সড়কের দড়িয়াপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভকারীরা জানান, গত 13 মে যৌতুকের টাকার জন্য স্ত্রী শাহিনাকে নির্যাতন করে স্বামী জাহাঙ্গীর মেম্বার। এরপর রাতে ব্লেড দিয়ে হাতের রক কেটে গলায় ওড়না পেঁচিয়ে দরজার সাথে ঝুলিয়ে রাখে। পরদিন পুলিশ শাহিনার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নরসিংদীর রায়পুরায় উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়ার নিহতের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত হোসেন পলাশ। এদিকে প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে বুধবার দুপুরে উপজেলার পাড়াতুরি ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া এবং আবিদ হোসেন রুবেলের মধ্যে নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ হতে সুমন মিয়া নিহত হন। স্মার্ট ও পরিচ্ছন্ন উপজেলা গড়ার লক্ষ্যে নোয়াখালী কোম্পানিগঞ্জে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওমর আলী রাজ হানিফ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সিটি আমেরিকা হাউস রুমে এর আয়োজন করা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনি আইটি কারিগরি শিক্ষা স্থাপন করে কর্মসংস্থান তৈরি করবেন বলে জানান চেয়ারম্যান প্রার্থী ওমর আলী।
ভোলার লালমোহনের ধলি গৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চশমা প্রতীকের প্রার্থী মাকসুদুর রহমান হাওলাদারের নির্বাচনী সমাবেশ হয়েছে। ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে এই সভা হয়। সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে চশমা প্রতীকের প্রার্থী মাকসুদুর রহমান হাওলাদারকে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা। একদিকে দীর্ঘ 8 বছর ধরে স্থগিত থাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে ত্রিশালের দরিরামপুরের জেলা প্রশাসন। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। এই সময় ময়মনসিংহের জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ত্রিশাল আসনের সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান, ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ, ময়মনসিংহ 3 আসনের সংসদ সদস্য নীলুফার আঞ্জুম পপি সহ আরো অনেকেই। গাইবান্ধার শাহঘাটা উপজেলার হলদিয়া ও ভরতখালী ইউনিয়নে 4টি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এতে উপস্থিত ছিলেন জেলা এলজিইডির প্রকৌশলী সাবিউল ইসলাম, উপজেলার প্রকৌশলী নয়ন রায়, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রোস্তম আলী সহ আরো অনেকেই। দর্শক, এবার বাণিজ্য সংবাদ। নীলফামারীর কিশোরগঞ্জে ঘোড়ার গাড়িতে 5 সদস্যের পরিবারের হাল ধরেছেন ফজলে মাহমুদ নামের এক বৃদ্ধ। একসময় খাঁটি ভোজ্য তেল উৎপাদনে একমাত্র অবলম্বন ছিল ঘানি, আর এই ঘানি টানার কাজে ব্যবহার করা হতো গরু। কিন্তু গরুর দাম বৃদ্ধির কারণে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী ঘানি শিল্প প্রায় বিলুপ্তির পথে। নীলফামারীর প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। নীলফামারীর কিশোরগঞ্জে তাঁতিপাড়া গ্রামের বাসিন্দা ফজলে মাহমুদ গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে টিকিয়ে রেখেছেন বাপ দাদার তেলি পেশা। আমরা কোন ব্যবসাটা আমি আরো চালু বেশি করি নিয়ে ভালো থাকলেন। আমার তো দেখলে কোনো সরকারের কোনো পাইও না, খাইও না, কোনো মেম্বার চেয়ারম্যান দেয়ও না। ঘানির ক্যাচ ক্যাচ শব্দ আর ঘোড়ার ঘুরপাকে খাঁটি সরিষার তেল চুয়ে চুয়ে পড়ছে পাতিলে। নড়বড়ে ঘরে কাতারের ওপর বসে ভর দিচ্ছেন নিজেই। কোনো মতে সংসারে চলাইছে, চলার পর আরো যে সরকারের দিকে অনুদান দিতে পারছ আরো মানে কিছুটা ভালো হইতো। ফজলা চাচা দীর্ঘদিন থেকে এভাবে তেলের গাছ মারি খায়। উনি যদি সরকার থেকে অনুদান পাইতো, ওনার ব্যবসাটা একটু ভালোভাবে করতে পারতো। এদিকে মামুদকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই কম দামের ঘোড়া কিনে সেই ঘোড়া দিয়ে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি মানুষকে ভোক্তা পর্যায়ে খাঁটি সরষের তেল সরবরাহ করছে। এটি আমরা অবশ্যই উৎসাহ দেওয়ার মতো। আমরা এটি শীঘ্রই সরেজমিনে পরিদর্শন করবো। আসলে ফজলে মাহমুদের ঘোড়ার ঘানিতে প্রতিদিন আয় প্রায় 450 থেকে 500 টাকা। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সিলেটের গোয়াইনঘাটে হার্টের ছিদ্র সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় মৃত্যুর পথযাত্রী 3 বছর বয়সী ফাহিম উপজেলার পশ্চিম লাখেরপাড় এলাকার দিনমজুর আব্দুল মালিকের ছেলে। স্বজনরা জানায়, আব্দুল মালিকের কোনো জমিজমা না থাকায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে সংসার চলে অতি কষ্টে। কয়েক মাস আগে ছেলে ফাহিম অসুস্থ হলে ভর্তি করা হয় জেলা হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, ফাহিমের হার্ট ছিদ্র রয়েছে, তার চিকিৎসা করাতে দরকার 4 থেকে 5 লাখ টাকা। এমন অবস্থায় নিরুপায় ফাহিমের পরিবার। তার হার্টে যে ছিদ্র, ব্লকেজ ইনফেকশন, ডাক্তারের সাথে কথা বলার পরে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। বাচ্চাটার পিছনে সিলেটে চিকিৎসা করা সম্ভব না, তার অপারেশন করতে হবে, রিসেন্টলি তাকে ঢাকায় নিতে হবে উন্নত চিকিৎসার জন্য। এখন এই টাকা তার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ সে দিনমজুর। এই বাচ্চাটার অবস্থা দিনে দিনে খুব খারাপ হচ্ছে। অসহায় ফাহিমের পাশে দাঁড়ান,
এই অসহায় শিশুটি চিকিৎসার অভাবে দুকে দুকে মৃত্যুর পথযাত্রী হচ্ছে। তাই সকল হৃদয়বান ব্যক্তি এগিয়ে আসুন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। দর্শক, এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে মুরাদপুরে হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালায় প্রায় শতাধিক হাজিরা উপস্থিত ছিলেন। মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া। বিশেষ অতিথি হিসেবে হাজিদের প্রশিক্ষণ দেন আল মার্কাজুল ইসলামী দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহিউদ্দিন হেলালি সহ অন্যান্যরা। এবার খেলার খবর থাকছে ক্রিকেট প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে বাংলাদেশকে 6 রানে হারিয়ে সিরিজ জিতল স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করে 144 রান করে যুক্তরাষ্ট্র, জবাবে বাংলাদেশ অল আউট হয় 138 রানে। এদিন দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চরম ব্যর্থ হয়েও বারবার সুযোগ পাওয়া লিটন দাসকে বাদ দিয়ে নেওয়া হয় তানজিদ হাসান তামিমকে। এছাড়া স্পিন অলরাউন্ডার শেখ মাহিদির জায়গায় পেসার তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়। এর আগে সিরিজের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 19তম স্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেট হেরেছে বাংলাদেশ। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, জানলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নৃশংস হত্যার বর্ণনা দিলেন ডিবি প্রধান। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন। সকালের সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।